এইগুলো টপিক আমাকে ফার্স্ট পড়তে হবে, এখান থেকে আমি 8 নাম্বারটা পাবো বা 7 নাম্বার পাবো। বিশেষ করে পজিটিভ ভার্বটা খেয়াল করতে হবে। পজিটিভ ভার্ব যে কটা দিন সময় আছে যারা পড়বে বাসার মধ্যে, সে যদি বুঝতে না পারে যে কোন কোন টপিকগুলো বেশি বেশি পড়তে হয়, কোন কোন টপিকগুলো কম পড়তে হয়, তাহলে তার তো মাথা শেষ। ফ্রেন্ডস শুরু হয় কবে? 1789 সালে, শেষ হয় কবে? 1799 সালে। কয় বছর? 10 বছর চলে। কি আসে? যেমন বলছে আইডেন্টিফাই দ্য ডিটারমাইনার ইন দ্য সেন্টেন্স, এরকম কোশ্চেন আসবে আর কি। হ্যাঁ, এই যে ডিটারমাইনার যেগুলো আছে এগুলো বলবে কাউন্টেবল নাউনের আগে, তাহলে আনকাউন্টেবল কোনটা বলবে? সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছি। আগামী 26 এপ্রিল হচ্ছে 46 বিসিএস পরীক্ষা। তো 46 বিসিএস পরীক্ষায় এই মাত্র কয়টা দিন সময় আছে। এই কয়দিনের মধ্যে থেকেই ইংরেজি বিষয়ের যে প্রস্তুতিটা, মানে আমার মনে হয় যে সবচেয়ে কাঙ্ক্ষিত একটি সাবজেক্ট হচ্ছে ইংরেজি। এই ইংরেজি বিষয়ের প্রস্তুতিটা মানে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সবারই তো পড়া আছে, বাট এখান থেকে কি করতে হবে শেষ মুহূর্তে সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। এই যে আমি এখানে যেটা করলাম যে 3 ইম্পর্টেন্ট পার্টস ফর বিসিএস ইংলিশ, অর্থাৎ এই যে বিসিএস পরীক্ষায় ইংলিশ পরীক্ষা যে দিব, মানে বিসিএস প্রিলি পরীক্ষা দিব, তার মধ্যে ইংলিশ যে পার্ট আছে সেটার 3টা ইম্পর্টেন্ট পার্ট, গুরুত্বপূর্ণ পার্ট। সে 3টা পার্ট কি? একটা হচ্ছে গ্রামার পার্ট, একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট বা মেমোরাইজিং পার্ট, আর একটা হচ্ছে লিটারেচার পার্ট। এটা আমরা সবাই জানি যে 3টা পার্ট আছে, গ্রামার আছে, ভোকাবুলারিতে থাকে, আর একটা হচ্ছে লিটারেচারে থাকে। বাট এইখানে একটা জিনিস একটু ভুল হয় বা একটা জিনিস আমরা কম জানি, সেইটা জানানোটা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়। সেটা হচ্ছে যে গ্রামার থেকে অ্যাকচুয়ালি কয়টা কোশ্চেন থাকে, টোটালি মার্কসটা কত থাকে। এখানে আমি একটু সময় নিব, কারণ এটা কাজে লাগবে। কারণ বেহুদা সারাদিন এমন টপিকগুলো সারাদিনই পড়লো যে টপিকগুলো প্রশ্ন থাকবে না, সেই টপিক সারাদিন পড়লাম, তবে লস হয়ে গেল। এই জন্য আমি যেটা বলি, সবসময় যেটা করি যে পড়া যেন কম হয়, কম পড়তে হবে, বাট কাজের পরে পড়তে হবে। তো সেক্ষেত্রে আমি যদি বলি যে এই যে 3টা পার্ট আছে, একটা গ্রামার পার্ট আছে, একটা ভোকাবুলারি পার্ট আছে, একটা হচ্ছে আমার কি লিটারেচার পার্ট আছে, এটা আমরা সবাই জানি। কিন্তু এই পার্টগুলোর মধ্যে থেকে কোনখান থেকে কোশ্চেনটা কেমন থাকে সেটা আমরা কিন্তু অনেকে কিন্তু জানি না। যেমন আমি যদি বলি যে গ্রামার যে আছে, এটা কিন্তু আমরা সবাই জানি, এটা বললাম না যে গ্রামার এবং ভোকাবুলারি দুটো মিলে থাকে 20 নাম্বার আর লিটারেচার থাকে 15 নাম্বার। এটা তো সবাই জানি, এটা তো বলার কিছু নাই। লিটারেচার 15 আর গ্রামার পার্ট হচ্ছে 20 নাম্বার। বাট গ্রামার পার্টটা যে 20 নাম্বার বলা হয়, এই গ্রামার পার্টটা অ্যাকচুয়ালি কত থাকে? তো ওইটা খেয়াল করতে হবে যে এই যে গ্রামার যেটা আছে, এইখান থেকে মজার ব্যাপার হচ্ছে যে কোশ্চিন থাকবে খুব হলে 8টা বা 9টা। গ্রামার থেকে কোশ্চিন থাকবে মাত্র 8টা বা 9টা কোশ্চিন, কিন্তু এইখানে লেখা থাকে যে গ্রামার থেকে থাকবে 20টা। 20টা কিন্তু গ্রামার না, তার মানে 8-9টা কোশ্চেন থাকবে শুধু গ্রামার থেকে অনলি। আর বাকি যে মেমোরাইজিং পার্ট, যেগুলো মুখস্থ করতে হয়, হ্যাঁ, বা আমরা অনেকেই বলি ভোকাবুলারি পার্ট, সেখান থেকে কোশ্চেন থাকবে 12টা বা 13টা বা 11টা। ঠিক আছে? তার মানে কি, এই যেটা মুখস্থ করতে হয় ইংরেজির যে জায়গাটা, হ্যাঁ, সেই জায়গাটাতে কোশ্চেন থাকে বেশি। তাহলে আমাদের এখন যখন বাসায় প্রস্তুতি নিব বা শেষ মুহূর্তে যে কটা দিন সময় আছে, এইখান থেকে মানে 3টা যে পার্ট আছে, 3 ইম্পর্টেন্ট পার্ট বললাম। একটা হচ্ছে গ্রামার পার্ট, এখানে কোশ্চেন থাকবে মাত্র 8টা বা 7টা বা 9টা, এটা থাকবে। আর যেটা মুখস্থ পার্ট, সেখানে কোশ্চেন বেশি থাকবে, 12 বা 13টা বা 11টা কোশ্চেন থাকবে। আর আরেকটা পার্ট কি পড়ছি আমরা? লিটারেচার পার্ট, সাহিত্য পার্ট। তো লিটারেচারতে কি থাকবে? 15 নাম্বার, এখানে থাকবে 15 নাম্বার। তাহলে এই যে 3টা পার্ট আছে, এই 3টা পার্ট মিলে আমার টার্গেটটা কত হয়, ইংরেজি থেকে কত পেতে পারি আমরা, মানে কত পেলে আমার বিসিএস এর প্রিলিটা পাস হবে, এখানে তো নাম্বার পেতে হবে। কিন্তু সেক্ষেত্রে আমি বরাবর যেটা বলি যে বিলো, মানে এটা যেন 18 বিলো না হয়, 35-এর মধ্যে থেকে 18 নিচে যেন না আসে। 18 নিচে পাওয়া যাবে না, 18 উপরে পেতে হবে। মানে এটা কোনো অব্লিগেশন নাই, পাইতেই হবে এর কোনো কথা নাই, মানে পাওয়া সম্ভব। যে যতই ইংলিশে দুর্বল হোক, ইংলিশে একদম পারে না, তার পক্ষেও 18+ করা সম্ভব। অ্যাকচুয়ালি করতে হবে, না করলে সে বিশেষ ক্যাডার হবে কি করে, তাই না? তো 18+ এটা অবশ্যই করা সম্ভব। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে 20 থেকে 25 নাম্বার হচ্ছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মার্কস ফর প্রিলিমিনারি এক্সাম, বিসিএস এর জন্য বলছি। তার মানে এই 20 থেকে 25 এটা কিন্তু যে কেউ পেতে পারে, যে ব্যাকগ্রাউন্ড থেকে আসুক, সে যেখান থেকে পড়াশোনা করে আসুক, বিশেষ পরীক্ষায় যদি সে কোয়ালিফাইড হতে চায়, তাহলে তার জন্য 20 থেকে 25 নাম্বারটা ক্যারি করা অবশ্যই উচিত। তাহলে এই 3টা পার্ট যেটা বললাম, তাহলে গ্রামার, মেমোরাইজিং পার্ট, লিটারেচার পার্ট, এইটাও মুখস্থ করার মতো বিষয়। সাহিত্য মুখস্থর বিষয়, মেমোরাইজিং মুখস্থ করার বিষয়। তাহলে এখানে 15, এখান থেকে যদি 12 ধরি আমরা, তাহলে কত হয়? 37, কত
27 নাম্বার, অর্থাৎ টোটাল 35-এর মধ্যে থেকে, টোটাল মার্কস কত 35, এই 35-এর মধ্যে থেকে 27 নাম্বারের মধ্যে থাকে, সেটা হচ্ছে মুখস্থ নাম্বার ইংরেজি থেকে। এইটাকে বলা হয় ইংরেজি গ্রামারের মধ্যে থেকে যে মুখস্থর যে বিষয়টা হলো 27 নাম্বার। তাহলে এইটা যে সাবজেক্ট থেকে সে আসুক বা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসুক, যদি মুখস্থ করা কাজই থাকে, সেটা কেন পারবে না? তার মানে ইংরেজি গ্রামার বলতে যে ভয়টা আমার মাথায় কাজ করে বা আমরা যে ভয়টা পাই, ও ভয়টা তো প্রথমেই থাকা উচিত না, কারণ মুখস্থের বিরুদ্ধে হচ্ছে 27-এর মতো বা 26-এর মতো। আর বাকি যা গ্রামার থাকে, এই গ্রামার অ্যাকচুয়ালি কি গ্রামার থাকে যেটা এত কঠিন? এমনিতেই পারা যায় কিছু কিছু গ্রামার, কিছু প্রশ্নতে পারা যাবে না। এখন ওই মুখস্থ করা বিষয়টা খেয়াল করতে হবে, আর গ্রামার যেটুকু আছে সেটা খেয়াল করতে হবে। সেটা আমি একটু দেখাই দেবো যে সেই বিষয়গুলো কী কী থাকে। ওকে, পিএইচডির সিলেবাসে যা আছে সব তো কোশ্চিন থাকে না। ওকে, এই জায়গাটা যতটুকু বলছি আমার মনে হয় যে বুঝতে পারলে আমি এটা এবার আসি। এই যে তিনটা পার্ট বললাম, যে তিনটা পার্টে বললাম গুরুত্বপূর্ণ পার্ট, একটা হচ্ছে গ্রামার পার্ট, এই যে গ্রামার পার্ট, একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট, আর একটা হচ্ছে লিটারেচারের পার্ট। এই তিনটা পার্ট যেটা বললাম, তিনটা পার্ট থেকে আমি এটা দেখাই দিই। প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দেখাই সেটা হচ্ছে এই যে গ্রামার পার্ট যেটা বললাম, এই গ্রামার পার্ট যে কোনো গ্রামার বই খুললে সেখানে কিন্তু গ্রামারের শেষ নাই, প্রচুর গ্রামার আছে, কিন্তু সব গ্রামার এই শেষ মুহূর্তে পড়তে গেলে, মানে এই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শেষ মুহূর্তে যদি সব গ্রামার পড়তে চাই তাহলে বিপদ। এই গ্রামার তো ওই যে বললাম কি, যে এই উঁচু উঁচু বই, গ্রামারের বই যেগুলো আমি বই বাজারে দেখি, ভয়ঙ্কর বই, এই বই আসলে মানে শেষ করাটা সো টাফ। তো এইখান থেকে যেটা করতে হবে যে অ্যাকচুয়ালি গ্রামার মধ্যে আছে 7 থেকে 8 নাম্বার মাত্র। 7-8 নাম্বারের জন্য এই যে গ্রামারে যে এই ভারী ভারী যে বইগুলো পড়তে হয়, এটা তো মানে এটা কি বলে লোডসাম, অত কিছু তো করা যাবে না। এইখান থেকে আমরা দেখি যে গ্রামারের যে জায়গাগুলো থেকে আমার কত দরকার, এখান থেকে গ্রামার পার্ট থেকে মাত্র 8 নাম্বার দরকার, অনলি আসবেই 8টা। তাহলে এই 8 নাম্বারটা আমার কোথায় থাকবে আমি দেখাই দিই একটু, যে কোন জায়গা থেকে এই 8 নাম্বারগুলো থাকবে, আর বাকি কোন জায়গাগুলো থেকে সবগুলো হাবিজাবি গ্রামারগুলো থেকে 1 নাম্বার বা 2 নাম্বার থাকতে পারে, যার জন্য আমাকে প্রায় 15 থেকে 16টা টপিক পড়তে হবে। বাকি 15-16টা টপিক এরকম পড়লে 1 নাম্বার পাওয়া যাবে বা 2 নাম্বার পাওয়া যাবে। আর এইখানে যে টপিকগুলো আমি লিখছি, 8টা টপিক লিখছি, এই 8টা টপিক থেকে 8টা টপিকের মধ্যে আরও কয়েকটা টপিক ঢুকছে এখানে, এইগুলো টপিক আমাকে ফার্স্ট পড়তে হবে। এখান থেকে আমি 8 নাম্বারটা পাবো বা 7 নাম্বার পাবো বা 6 নাম্বার পাবো। তাহলে 1-2 নাম্বারের জন্য হয়তো আমাকে 15 থেকে 16টা টপিক পড়তে হবে। তাহলে এই শেষ মুহূর্তে যে পড়াটা হবে, আমার পরামর্শ হচ্ছে যে এই জায়গাটা গুরুত্ব দিয়ে, যার কাছে যে বই আছে সেই বই থেকে এই জায়গাটা গুরুত্ব দিয়ে বাকিগুলো কম গুরুত্ব দিয়ে পড়তে হবে। ওকে, এইটা আমি দেখিয়ে দিই। প্রথম যেটা হচ্ছে 1 নাম্বার, এগুলো হচ্ছে পিএইচডি সিলেবাসে সব দেয়া আছে। ডিটারমাইনার কি কি জিনিস আমরা জানি সবাই, কিন্তু ডিটারমাইনার কি কি জিনিস, হ্যাঁ। তো ডিটারমাইনার চ্যাপ্টার যেটা আছে ওইটা অথবা নাম্বার অথবা জেন্ডার। তাহলে ডিটারমাইনার, নাম্বার, জেন্ডার, এই 3টা টপিক কিন্তু মোটামুটি আর কি মিডিয়াম সাইজের টপিক, মানে না বড় না ছোট, বাট পরীক্ষা আসার মতো জিনিসগুলো আছে। জাস্ট যদি ওই জায়গাগুলো বুঝে পড়তে পারি কোন জায়গাগুলো পরীক্ষাগুলো আসে, অল্প পড়ে এখান থেকে কোশ্চেন কমন থাকবে। তার মানে এই 3টে টপিক থেকে কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন ডিটারমাইনার, নাম্বার, জেন্ডার। তাহলে এখান থেকে একটা কোশ্চেন ইংরেজি কোশ্চেন আমরা পাবো। কতটুকু পড়বো? খুবই কম পড়বো, বাছাই করা জায়গাগুলো পড়বো, আমি দেখানোর চেষ্টা করব। 2 নাম্বার দেখেন, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তাহলে এখান থেকে একটা গেল, শুধু ভয়েস চেঞ্জ সবচেয়ে ইজি একটা জায়গা, যেখান থেকে একটা নাম্বার একেবারে গিফট হিসেবে পাওয়া যাবে। এই ভয়েস চেঞ্জ থেকে কমপক্ষে একটা কোশ্চেন থাকে, দুটোও থাকে, একটা তো থাকবেই। তার মানে ভয়েস চেঞ্জ থেকে 1 নাম্বার আমাকে নিতেই হবে। ভয়েস চেঞ্জ এমনিতে আমরা সবাই পারবো, শুধু একটা জায়গায় ভয়, সেটা হচ্ছে যে ব্যতিক্রম ধর্মী কিছু ভয়েস আছে, ব্যতিক্রম নিয়মে ভয়েসগুলো হয়, ওই কটা ভয়েস একটু আলাদা করে দেখতে হবে, কারণ আসে না পরীক্ষায় খুব একটা। বাট যদি আসে তাহলে ওই 1টা নাম্বার কিন্তু রিস্ক হয়ে যাবে। ওই আমার বইটার মধ্যে একটা পেজ আমি করে দিয়েছি শুধু ব্যতিক্রম ভয়েসগুলো, যেগুলো পরীক্ষা আসার মতো, ওর বাইরে আসবে না, ওই ভয়েসগুলো দেখলেই হবে। যাই হোক, এই দুটো চ্যাপ্টার থেকে 2 নাম্বার কোশ্চেন। এবার 3 নাম্বার যেটা হচ্ছে, এই যে এখানে দেখি আমরা টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্বস। টেন্স এক জিনিস, রাইট ফর্ম অফ ভার্ব আরেক জিনিস, কিন্তু দুটো একখানে কেন দিলাম? টেন্সের যেমন সংজ্ঞা, ওই যে কিছু শব্দ দেখলে চেনা যায় টেন্সের, অলরেডি, ইয়েট, তারপরে সামটাইমস, এই যে শব্দগুলো থাকে, বিভিন্ন শব্দগুলো থাকে না, শব্দগুলো থেকে এভার শব্দগুলো থাকে, তারপরে যে লং অ্যাগো, সিন্স, এগুলো থাকলে কোন টেন্সে হয়, এগুলো কিছু বিষয় আছে, এগুলো দিয়ে হচ্ছে টেন্সের কারবার হয়, পরীক্ষায় থাকে। আর এই যে রাইট ফর্ম অফ ভার্ব যেটা থাকে, যে বিশেষ কিছু কিওয়ার্ড থাকে, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, হ্যাঁ, উড দ্যাট,
এরকম কিছু শব্দ বা ইফ কন্ডিশন থাকে, এই যে জায়গাগুলো থাকে এই সবগুলো মিলে টেন্স এবং রাইট ফর্ম ভার্ব একই জিনিস, মানে এই রাইট ফর্ম ভার্বটা ইউজ করতে হবে টেন্স দিয়েই, তার মানে টেন্স এবং এই দুটো এক জিনিস থাকবে। এইখান থেকে পরীক্ষা কিন্তু কোশ্চেন অবশ্যই থাকবে। 26তম বিশেষে শুধু এইখান থেকেই আসছিল 6টা কোশ্চেন, তার মানে এইখান থেকে প্রশ্নগুলো থাকবে। এই জায়গায় মনে রাখতে হবে যে কোশ্চেন এই টেন্স এবং রাইট ফর্ম ভার্ব থেকে কমপক্ষে একটা থাকবে, ধরে নিতে হবে যে দুটো থাকবে, একটা তো থাকবেই, তাহলে এটা দুটো থাকতে পারে, তিনটাও থাকতে পারে এখান থেকে টেন্স এবং রাইট ফর্ম ভার্ব থেকে। তাহলে আমরা এই তিনটা টপিক থেকে আমরা ভালোভাবে দেখব। 4 নাম্বার একটা দেখি, নাউন, প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। এই যে নাউন থেকে কিন্তু প্রোনাউনটা পড়তে হবে এবং প্রোনাউন থেকে রিলেটিভ প্রোনাউনটা পড়তে হবে, একই জায়গার মধ্যে আছে। তাহলে এই যে নাউন, প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন তিনটা মিলে একটা কোশ্চেন থাকবে। নাউনতে থাকতে পারে, প্রোনাউনতে থাকতে পারে বা রিলেটিভ প্রোনাউনতে থাকতে পারে, যেখান থেকে থাকুক একটা কোশ্চেন থাকতে পারে, বাট এই জায়গায় কিন্তু বাছাই করে একটু কম পড়ে নিতে হবে। 1 নাম্বার। আরেকটা হচ্ছে ভার্ব। এই যে ভার্ব 5 নাম্বার, ভাস্ট একটা ভার্ব, একটা টপিক। এই ভার্বের মধ্যে হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল সব আছে ভার্বের মধ্যে, ঠিক আছে। তো এইটা একটা বড় একটা চ্যাপ্টার, একটা টপিক, কিন্তু এটার মধ্যে ভেতরে অনেক কিছু আছে ভার্ব থেকে। বিশেষ করে এই ভার্ব থেকে ইদানিং যেটা দেখা যাচ্ছে যে ভার্ব থেকে কোশ্চেন থেকে জিরান থেকে পার্টিসিপল থেকে বেশি থাকে। তো ভার্বের তো আমরা জানি যে দুটো পার্ট, একটা ফাইনাইট একটা নন ফাইনাইট। নন ফাইনাইট 3 প্রকার, একটা হচ্ছে পার্টিসিপল, ইনফিনিটিভ, জেরান্ড। তাহলে ওই পার্টিসিপল, ইনফিনিটিভ, জেরান্ড এখান থেকে কোশ্চেনগুলো ইদানিং বেশি থাকে, বাট ভার্বের অন্যান্য জায়গায় কিন্তু খুব থাকে কোশ্চেন। তার মানে কি এই ভার্ব চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট একটা কোশ্চেন থাকে এবং এখান থেকে 2টাও থাকে, 3টাও থাকে, আমরা ধরলাম 2টা সর্বোচ্চ, একটা অথবা 2টা কোশ্চেন ভার্বে থাকবে। বুঝতে হবে ভার্বে কি কি আছে। ওটা কিন্তু ফাইনাইট ভার্বের একটা ব্যাপার আছে, অনেকগুলো আছে ভার্বে, প্রিন্সিপাল ভার্ব, তারপরে অক্সিলারি ভার্ব, এরপরে আপনার যেটা আছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, অনেক কিছু আছে। বিশেষ করে কজিটিভ ভার্বটা খেয়াল করতে হবে, কজিটিভ ভার্ব এটা পরীক্ষা আসে। তাহলে 2টা ভার্বে খেয়াল করতে হবে যে ভার্বের ফাইনাইট ভার্বটা পড়তে হবে, নন ফাইনাইট ভার্বটা পড়তে হবে। কিছু কিছু স্পেশাল ভার্ব আছে, ওই ভার্বগুলো পরীক্ষা আসে। যেমন লাই মানে শয়ন করা, লাই মানে মিথ্যা কথা বলা, কিন্তু এর পাস্ট ফর্মটা ভিন্ন, স্ট্রং ভার্ব বলে এগুলোকে। স্ট্রং ভার্বের যে ব্যাপারটা, এটা একটু অল্প কাটা ভার্ব, 8-10টা ভার্ব, এটা একটু আলাদা করে দেখতে হবে। তার মানে এখান থেকে কোশ্চেন কমন থাকবে। 6 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ডিগ্রি। হয় অ্যাডজেক্টিভ থেকে, অথবা অ্যাডভার্ব থেকে, অথবা ডিগ্রি থেকে, এই 3টে টপিক থেকে একটা কোশ্চেন থাকবে, একটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ডিগ্রি। তাহলে যার কাছে যে বই আছে সেখান থেকেই মেইন পরীক্ষা আসার মতো নিয়মগুলো, সব পড়ার সময় নেই, মেইন পড়াগুলো যেগুলো সেগুলো একটু পড়ে গেলে এখান থেকে একটা কোশ্চেন পড়া যাবে। খুব বেশি পড়া তো নেই, অল্প পড়া, এখানে খুবই অল্প পড়া, একটু দেখে গেলে কিন্তু এখান থেকে একটা কোশ্চেন পারা যাবে ইনশাল্লাহ। দেন আমরা আসি 7 নাম্বার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে টপিকটা আছে, এখান থেকে অথবা আর্টিকেল থেকে, হয় আর্টিকেল নইলে সাবজেক্ট এগ্রিমেন্ট, এখান থেকে একটা কোশ্চেন থাকার সম্ভাবনা আছে, বাট নাও থাকতে পারে। ওকে, এইগুলো যেমন থাকেই, এটা থেকে এমন আছে যে কোশ্চেন হয়ও না, কিন্তু কোশ্চেন প্রায়বারই একটা কোশ্চেন থাকে। এই জন্য আমরা ধরে নিলাম যে এই দুটো মিলে একটা কোশ্চেন আমরা পেতে পারি। এখানে খুব বেশি বড় চ্যাপ্টার না, এই সাবজেক্ট এগ্রিমেন্ট যেটা আছে সব মিলে তো 12টা রুল আছে, 12 রুল অনেক আছে, বাট পরীক্ষা আসার মতো 12টা বা 13টা রুলস আছে, এগুলো পড়লেই হয়ে যায়। আর্টিকেল যেটা আছে, আর্টিকেলের মধ্যে থেকে কোন কোন মানে যেখানে কি বলে যে ভাওয়েলের আগে কি বসে, এন বসে, কনসোনেন্টের আগে এ বসে, বাট ওইটা পরীক্ষা আসে না, আসে উল্টাটা, কিছু উল্টাপাল্টা নিয়ম আছে, ওই কথা একটু দেখলেই ওখান থেকেই আর্টিকেল থেকে কোশ্চেনগুলো কমন পাওয়া যায়। বিশেষ করে ও দিয়ে যা থাকে, ও এর আগে কি বসে, এ বসে না এন বসে, এটা একটু দেখলে বেশি বেশি ক্ষেত্রে এগুলো কিন্তু কমন পাওয়া যায়। খুবই কমন কিছু আর্টিকেলের নিয়ম আছে, ওই কটা দেখলেই হয়ে যাবে। তাহলে 8 নাম্বার যেটা হচ্ছে, 8 নাম্বারে এই 7টা বললাম, এখান থেকে কিন্তু 8টা কোশ্চেন আসতে পারে, 7টাও আসতে পারে। আবার এর বাইরে একটা দিলাম কি, সেটা হচ্ছে কারেকশন এবং আদার গ্রামার। কারেকশন তো সব গ্রামার মিলে হচ্ছে কারেকশন, ঠিক আছে। আর আদার গ্রামার বলতে এই যে আদার গ্রামার, একটু পরে আমি এর পরের যে স্লাইডটা আছে সেই স্লাইডে দেখাবো যে এইখান থেকে থাকবে একটা কোশ্চেন বা 2টা কোশ্চেন, সর্বোচ্চ 1 বা 2টা কোশ্চেন থাকবে এখান থেকে। কি কি? কারেকশন এবং আদার গ্রামার। এই আদার গ্রামার বলতে কতগুলো টপিক আছে সেটা আমি একটু খালি একবার দেখিয়ে দিব। পরীক্ষার আগে যে কটা দিন সময় আছে, যারা পড়বে বাসার মধ্যে, সে যদি বুঝতে না পারে যে কোন কোন টপিকগুলো বেশি বেশি পড়তে হয়, কোন কোন টপিকগুলো কম পড়তে হয়, তাহলে তার তো মাথা শেষ। তাকে এই যে আদার টপিক যেটা বললাম, আদার টপিকের মধ্যে থেকে যতগুলো টপিক আমি দেখাবো, এইগুলো যদি সময়টা বেশি নষ্ট করা হয়, তাহলে এগুলো পড়াটা কম হয়ে যাবে এবং অন্যান্য পড়াগুলো কম হয়ে যাবে। তাহলে কি হবে, সময় পড়ার মধ্যে অনেক দিবে কিন্তু কাজের পড়া কম হবে। ওকে, তাহলে আমরা একটু এর পরের যে টপিকগুলো আমি যেগুলো দেখালাম, এগুলো স্ক্রিনশট করে রাখলেই হবে। স্ক্রিনশট করে রেখে দাও, আমি বাকি পরেরটা দেখাই দিচ্ছি। পরেরগুলো কোনগুলোর মধ্যে থেকে লেস ইম্পর্টেন্ট বাট
আমরা অনেকেই হয়তো অনেক সময় নিয়ে পড়ি, কমন পরীক্ষায় কম পাই, এগুলো কমন পাওয়া যাবে এখান থেকে। ওকে, এটা গেল গ্রামার পার্ট, যেগুলো পরীক্ষা থাকবে, যে 8 নাম্বার পরীক্ষা থাকে সেটা মেইনলি এখান থেকে থাকে। বাকি কি আছে দেখো, এইখানে দেখো 60টা তো আছে, এখানে আরো আছে, অন্যান্য স্লাইড আছে, আমি জাস্ট একবার দেখাই দিই যে কম্পোজিশন পার্ট এবং আদার গ্রামার। দেখো এখান থেকে কি আছে 1 নম্বরে, আমি জাস্ট একটু একটু চোখ বুলে দিই, এখানে পরীক্ষা থাকতে পারে নাও পারে, মানে সবগুলো টপিক মিলে এখানে 1 নাম্বার বা 2 নাম্বার থাকতে পারে। এই যে নেমস অফ ডিফারেন্ট পার্টস অফ লেটার্স প্যারাগ্রাফস এসএস, এটা কিন্তু একটা নতুন টপিক, এটা থেকে কতবার একটা পরীক্ষা ছিল, কোশ্চেন ছিল। এইটাই হচ্ছে খুব সোজা, যে একটা চিঠির কয়টা পার্ট থাকে, প্যারাগ্রাফে কয়টা পার্ট থাকে, এগুলো ভেরি সিম্পল, জাস্ট 30-40 মিনিট যদি কেউ পড়ে, একটু যে কোনো বই থেকে পড়ে, আমার মনে হয় যে এই পড়াটা হয়ে যাবে। তাহলে দেখো এখানে 16টা টপিক আমি বললাম, এই 16টা টপিক পড়লে কি হবে, কোশ্চেন থাকবে হয়তো 1টা বা 2টা। এইবার আসো হচ্ছে মেমোরাইজিং পার্ট, যেগুলো মুখস্থ করতে হবে, অর্থাৎ এইখান থেকে কোশ্চেন থাকবে, এইখান থেকে কোশ্চেন থাকবে 12টা বা 11টা বা 13টা, ঠিক আছে, এইখান থেকে মুখস্থ পার্ট থেকে, এটা গুরুত্বপূর্ণ পার্ট যেটা মুখস্থ করতে হবে। মেমোরাইজিং পার্ট বিসিএস এর জন্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট, হ্যাঁ, সেইটা আমরা দেখি যে কোনখান থেকে কটা কোশ্চেন থাকে, একটু ঝটপট দেখে নেই। প্রথম হচ্ছে ইডামস, মানে বাগধারা, বরাবর আমি বলে আসছি একদম মুখস্থ করতে হবে বাগধারা। মুখস্থ করার মধ্যে কিছু কৌশল আছে, আমি কিছু ক্লাস নিয়েছিলাম, আমাদের যে বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো থাকার কথা, থাকলে একটু দেখে নিও যে এই ইডামসগুলো মুখস্থ কিভাবে করতে হয়, ঠিক আছে, ওইটা একটু কৌশল দেওয়া আছে। ইডামস থেকে পরীক্ষায় কমপক্ষে 2টা বা 3টা কোশ্চেন থাকবে। ওকে, যে 12টা কোশ্চেন থাকবে তার মধ্যে থেকে ইডামস থেকে 2টা বা 3টা কোশ্চেন থাকবে এখান থেকে। নাম্বার 2, প্রিপোজিশন। এই যে এটা কিন্তু গ্রামারের মধ্যে আমরা ফেলি সাধারণত, কিন্তু আমি গ্রামার মধ্যে রাখি না, আমি কি রাখছি, মেমোরাইজিং মধ্যে রাখছি, অর্থাৎ এটা মুখস্থ করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করার জন্য আমার যে ক্লাসরুম ইংলিশ গ্রামার বইটা আছে, ক্লাসরুম ইংলিশ গ্রামার বইয়ের মধ্যে আমি এটা বাংলায় সিস্টেম করে দিয়ে দিছি, কিন্তু যতই সিস্টেম করে দেই মুখস্থ তো করতে হবে, ঠিক আছে, এই জন্য মুখস্থ পার্ট। এর সাথে গ্রুপ ভার্ব আছে, এইটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা সেটা মুখস্থ করতে হয়, আর জেনারেল প্রিপোজিশন যেটা আছে সেটা মুখস্থ না করলেও চলে। এই প্রিপোজিশন পড়তেই হবে পরীক্ষায়, প্রিপোজিশন থেকে একটা তো আসবেই, 2টো কোশ্চেন থাকে প্রিপোজিশন থেকে, আর ওর সাথে যদি গ্রুপ ভার্ব একটা দিয়ে দেয় সাথে যুক্ত করে। গ্রুপ ভার্ব কোনগুলা, গ্রুপ ভার্ব হচ্ছে নর্মাল যে প্রিপোজিশন থাকে, এই যে প্রিপোজিশন আছে না, এখানে প্রিপোজিশন থাকে, এই ভার্বের সাথে প্রিপোজিশন বসবে, বসে গ্রুপ ভার্ব হবে, কিন্তু সবসময় কিন্তু ভার্বের সাথে প্রিপোজিশন বসে গ্রুপ ভার্ব হবে না। নর্মালি যদি আমি বলি যে কাম মানে হচ্ছে আশা, জাস্ট কামের পরে যে একটা রাউন্ড বসিয়ে দেই, কাম রাউন্ড মানে হচ্ছে সুস্থ হওয়া, এই যে একটা কোথায় আসার কোথায় সুস্থ হওয়া, এই যে অর্থটা চেঞ্জ হয়ে গেল একটা রাউন্ড প্রিপোজিশন দেওয়ার কারণে, এটা হয়ে গেল গ্রুপ ভার্ব। এটা হচ্ছে গ্রুপ ভার্ব, অর্থাৎ একটা প্রিপোজিশন বসে, ভার্বের সাথে একটা প্রিপোজিশন বসে, এটা অন্য একটা অর্থ হবে, সেটা হচ্ছে গ্রুপ ভার্ব। তাহলে দুটোই আমরা মনে রাখতে পারি যে এটা প্রিপোজিশন যেরকম, এটা অনেকটা এরকম, মুখস্থ করতে হয়। এই দুটো যদি মুখস্থ করি আমরা, এইখান থেকে কমপক্ষে আমরা 2টো কোশ্চেন পাবো। তাহলে ইডামস থেকে কমপক্ষে 2টা, আর প্রিপোজিশন এবং গ্রুপ ভার্ব থেকে কমপক্ষে 2টা, তাহলে হইলো কটা, 4টা মুখস্থ। বিশেষ পরীক্ষার কথা বলতেছি কিন্তু, অন্য পরীক্ষা না। 3 নাম্বার হচ্ছে স্পেলিং। স্পেলিংটা এটা যদিও মুখস্থ না, বাট মুখস্থ মধ্যে কেন ফেললাম, যে এইটা যে একেবারে মানে হার্ড অ্যান্ড ফাস্ট যে কোনো গ্রামার রুলস আছে তা নাই, বাট এইটার মধ্যে থেকে কি করতে হয় যে একটু মনে রাখতে হয় যে এই যে স্পেলিংটা শব্দগুলোর মধ্যে কোনটা আসতে পারে। বিশেষ করে মনে রাখতে হবে যে সহজ তো পরীক্ষা আসবে না, ঠিক আছে, যেটার মধ্যে কোথাও না কোথাও একটু প্যাচ আছে, একটু ঘুরানো আছে। বিশেষ করে ডবল লেটার কোনটার মধ্যে আছে, মিলেনিয়াম, ঠিক আছে, কটা আছে, ডবল লেটার আছে, এটা খেয়াল করতে হবে। অ্যাসেসিনেশন, ডবল ডবল কোথায় কোথায় আছে, এটা খেয়াল করতে হবে। আর যে আই এবং ই এর যে পার্থক্যটা কোথায় কোথায় আছে, এগুলো ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হয় যে এগুলো যদি একটু ভাগ ভাগ করে নিয়ে যদি পড়া যায়, বাসায় যদি দেখা যায়, একটা ওয়ার্ডকে মানে 3টা-4টা ভাগ ভাগ করে বাসায় যদি পড়া যায়, তাহলে এই পড়াটা মনে থাকবে। সবচেয়ে সুবিধা হলো যে এই স্পেলিংটা প্রথমে একটা ভাগ করে নিতে, কতগুলো আমি পড়বো, কতগুলো পরীক্ষা আসতে পারে। জাস্ট একটা কাজ, সেটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন যতগুলো আছে, প্রিভিয়াস বিশেষ কোশ্চেন বা প্রিভিয়াস নন কাটার কোশ্চেন, প্রাইমারি কোশ্চেন বা যা যা আসছে পরীক্ষায়, এগুলো সবগুলো যেগুলো প্রিভিয়াস কোশ্চেন এই স্পেলিং থেকে আসে, শুধু প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়ো, জাস্ট প্রিভিয়াস কোশ্চেনগুলো মনে রাখো, দেখবে ওখান থেকে ইনশাল্লাহ কমন থাকবে। স্পেলিং থেকে অ্যাটলিস্ট একটা কোশ্চেন থাকবে। তাহলে প্রিপোজিশন গ্রুপ ভার্ব থেকে 2টা, ইডিয়মস থেকে 2টা, স্পেলিং থেকে কমপক্ষে একটা, তাহলে কয়টা হলো, 5টা কোশ্চেন হলো এখান থেকেই মুখস্থ বিদ্যা। দেন আসি আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে এক কথায় প্রকাশ। এইটা আগে পরীক্ষা আসতো না,
বাট ইদানিং যে পরীক্ষাগুলো হয় শুধু বিশেষ পরীক্ষা না, সবগুলো পরীক্ষা এখান থেকে মানে দেখা যাচ্ছে কমপক্ষে একটা কোশ্চেন থাকে, দুইটাও থাকে। ঠিক আছে, তার মানে একটা কোশ্চেন ধরে রাখলাম যে এখান থেকে একটা কোশ্চেন থাকবে, এক কথা প্রকাশ। ওকে, আর এই যে এটা যেটা আছে এটা তো বুঝছি আমরা, এটাই ভোকাবুলারি প্রাণ। সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং, মানে শব্দের মানে, তারপর সিনোনিম বা অ্যান্টোনিম। এইটা একটা জটিল পার্ট, মানে এটা হচ্ছে যদিও জানি যে এটা সবচেয়ে বেশি কোশ্চেন থাকবে, বাট এটা তো পড়া আমাদের জন্য টাফ হয়ে যায়। এতগুলো ভোকাবুলারিতে মনে রাখাটা টাফ, পড়তে পারি না। তা মনে রাখতে হবে যাই হোক যে ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম থেকে কমপক্ষে 5টা কোশ্চেন থাকবে, 5টা। এটা 5টা থেকে 7টা কোশ্চেন আমাদের আসতে পারে এখান থেকে, 5টা অথবা 7টা। এখন কথা হচ্ছে যে স্যার যে এইটা থেকে যদি 5টা 7টা পাই, আমি কি 5টার মধ্যে 5টাই পারবো? আমি কি 7টার মধ্যে 7টাই পারবো? না, সবগুলো পারার দরকার নেই। ঠিক আছে, সবগুলো পারতে গেলে যেই পরিমাণ পড়াশোনা করতে হবে বাকি পড়াশোনাটা হবে না। তো একটু চালাক হইতে হবে, বুদ্ধিমান হইতে হবে, কৌশল করে পড়তে হবে। পড়তে কম হবে, কাজ যেন বেশি হয়। অর্থাৎ এখানে কম পড়বো, যে সময়টা আমার বাঁচবে এই সময়টা আমি বাংলায় বেশি করে পড়বো, বিজ্ঞানে বেশি করে পড়বো, যাতে করে ওখান থেকে আমার একটা নাম্বার 2 নাম্বার বেশি ওঠে। কারণ এইটার তো মানে পড়ে শেষ করা যাবে না। এই জন্য এখান থেকে যেটা করব, এই ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম যা করব সেটা হচ্ছে যে প্রিভিয়াস বিসিএস, ব্যাংকের, এমবিএ, বিবিএ কোশ্চেন। তাহলে কি বললাম? বিসিএস এর কোশ্চেন, ব্যাংক পরীক্ষার প্রিভিয়াস কোশ্চেন, এমবিএ এর কোশ্চেন, বিবিএ এর কোশ্চেন, এই ওয়ার্ড মিনিং এর ক্ষেত্রে অর্থাৎ ভোকাবুলারির ক্ষেত্রে এই কোশ্চেনগুলো পড়বো। এতে যা আছে যা থাকবে থাকবে, না থাকলে নাই। এই কোশ্চেনগুলো পড়লে সবগুলো দেখা গেল যে মিলে 300 থেকে 500 কোশ্চেন আমরা অ্যাটলিস্ট পড়বো, 300 থেকে 500 কোশ্চেন। এই 300 থেকে 500 যদি আমরা পড়তে পারি তাহলে কি হবে, এই যদি 5টা থাকে তাহলে 2টা কিন্তু এমনিই পারবো, 2টা এমনি। যদি কেউ মাস্টার্স করে থাকে তার জন্য 2টা এমনিই কমন থাকবে। তাহলে এই জাস্ট প্রশ্নগুলো আমরা ঠিকমতো পড়ি, এখান থেকে 3 নাম্বার আমরা পেতে পারবো, 3+ হবে যদি 5টা থাকে। আর যদি 7টা থাকে তাহলে আমাদের 4+ হবে এখান থেকে। তাহলে আমাদের মোটামুটি কি হলো যে এখানে 2, 3, 4, এখানে যদি 3 থাকে তাহলে 4, 3, 7, এটা 7 নাম্বার হবে। এর পাশে পেয়ার অফ ওয়ার্ড যেটা আছে, এই পেয়ার অফ ওয়ার্ডস পরীক্ষায় থাকে না কখনো, মানে থাকে খুবই কম, মানে 0 ধরে নিতে পারি, খুবই কম। তার মানে এটা আমার না পড়লেও চলবে। একটা কোশ্চেন থাকলে থাকতে পারে, থাকার কথা কম। ফরেন ওয়ার্ডসে এরকম মানে প্রায় সময় থাকে না, একটা দিতেও পারে, নাও দিতে পারে। তার মানে কি এই 5টাও যে প্রথমে আছে, 5টা আমার মুখস্থ করতে হবে, 5টা জায়গায় আমার পড়াশোনা করতে বাসায়। কি পড়বো আমরা? তাহলে ইডিয়মস তো অবশ্যই পড়বো। ফার্স্ট হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়বো, বিগত প্রশ্নগুলো পড়বো। দেন বিগত প্রশ্নগুলো পড়ার পরে যদি আমার সময় আমি পাই তাহলে আমি এক্সট্রা কিছু দিন পড়তে পারি, পড়বো। তো এইখানে কি হয় যে আমি তো অন্য বইগুলো সম্পর্কে ধারণা নাই, নিজের বইটা সম্পর্কে বারবার কথা আসে, তো এটা মনে করবে যে স্যারের বই খালি বিজ্ঞাপন দিচ্ছে, তা না। এটা হচ্ছে আমার বইটা নাইও এখন বাজারে, প্রায় শেষের দিকে। আমার যে ক্লাসরুম ইংলিশ গ্রামার বই আছে, ক্লাসরুম ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার যে বইটা আছে, ওই বইয়ের মধ্যে থেকে 255টার মতো ইডিয়মস দেওয়া আছে, যার বাইরে সাধারণত কোশ্চেনটা হওয়ার কথা না। যাই হোক, ওই 255টা ইডিয়মস অবশ্যই পড়তে হবে, আর এর সাথে প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়তে হবে। প্রিভিয়াস তো বললামই যে আমার বইটার মধ্যে বাংলায় দেয়া আছে, বাংলায় একদম মানে দেয়া আছে যে একবারে অনেকগুলো শব্দ একখানে করে এটা বাংলা অর্থ দিয়ে এই শব্দগুলোর সাথে এটা বসে, এগুলো একটু চর্চা করতে হবে বুঝে বুঝে। আর এই যে গ্রুপ ভার্ব যেটা আছে, এটা তো আসলে পড়াটা একটু ডিফিকাল্ট, মনে রাখাটা ডিফিকাল্ট, যদিও এটা পড়তে হবে। এই গ্রুপ ভার্ব অনলি প্রিভিয়াস কোশ্চেন বিসিএস কোশ্চেনগুলো বেশি পড়তে হবে। বাইরে যেগুলো আসছে সেগুলো মানে যেগুলো আছে খুবই কমন হয়, বিশেষ কোশ্চেনগুলোই বারবার আসে অন্যান্য পরীক্ষায়। তার মানে বিশেষ প্রশ্ন যেগুলো আছে গ্রুপ ভার্বের ক্ষেত্রে ওইটা একটু ভালো করে পড়ে নিলে মোটামুটি ওর মধ্যে থেকেই থাকার কথা। স্পেলিং তো বললামই প্রিভিয়াস কোশ্চেন। আর এই যে ওয়ান্ডার সাবস্টিটিউশন, এটা যার বইয়ে যা আছে এটা একটু দেখে নিলে হবে, বাট অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন পড়তে হবে। আর এই যে ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম বললাম যে বিসিএস, বিবিএ, এমবিএ, এই যে প্রশ্ন যেগুলো আছে এগুলো একটু পড়ে নিলে আমার মনে হয় পড়াটা কম হবে। কিন্তু পড়া শুধু এইটুকু, এই 5টা হচ্ছে মুখস্থ পার্ট, এখানে 12 নম্বরের প্রস্তুতি। তাহলে ওখানে গ্রামার যেটা বললাম 7-8টা টপিক বললাম সেইটা বেশি পড়তে হবে, আর এখান থেকে এই 5টা বেশি পড়তে হবে। এই হচ্ছে ইংরেজি পড়াশোনা, গ্রামারের যে অংশটা আমরা বলি, গ্রামার এবং মেমোরাইজিং পার্ট যেটা থাকে। এর বাইরে যা যা আছে এগুলো সব পড়তে গেলে সময় অনেক নষ্ট হবে, কিন্তু কোশ্চেন কম কমন থাকবে। ঠিক আছে, এইটা গেল আমাদের 2টা পার্ট। এরপরে আমি যদি আসি লিটারেচার পার্টটা, যদি আসি এটা ফুলি মুখস্থবিদ্যা, মেমোরাইজিং পার্ট। লিটারেচারের মার্কস থাকে আমরা জানি 15, এই 15 থেকে কিন্তু 10 নাম্বার অবশ্যই তোলা যায়। আর এটার জন্য তো কোনো মানে নাই, এটা তো একবারে যে গ্রামার তা তো না। এখান থেকে 10 নাম্বার তোলার উপায়টা কি, বা 10 নাম্বারটা আমরা পেতে পারি কিভাবে, সেটা একটু বুদ্ধি করতে হবে।
লিটারেচারতে মনে থাকতে হবে যে এইখানে যে টপিকগুলো আমি লিখছি এইগুলো কোথায় পরীক্ষায় থাকবেই। যেমন 1 নাম্বার হচ্ছে এলিজাবেথান পিরিয়ড, ঠিক আছে, মানে যতগুলো টপিক আছে এটা পিএইচডি সিলেবাসে দেওয়া আছে। তারপরেও মনে রাখতে হবে যে এই যে শেক্সপিয়ার হচ্ছে এখানকার মেইন ব্যক্তি। শেক্সপিয়ার আরও যারা ওই সময় যারা পিরিয়ডে যারা আছে তাদের সম্পর্কে একটু ভালো পড়তে হবে, এটা পড়তে হবে। রোমান্টিক পিরিয়ড অবশ্যই পড়তে হবে। রোমান্টিক পিরিয়ডে যে একেবারে খুব বেশি পড়া তা না, অল্প পড়া। জাস্ট কি যে ফ্রেঞ্চ রিভলিউশন হয় কবে, এখান থেকে পড়া, একদম পড়া পড়তে হবে সব গল্পের মতো করে। ফ্রেঞ্চ রিভলিউশন কবে হয়? ফ্রেঞ্চ রেভলিউশন এটা হয় 1789 থেকে 1799 পর্যন্ত, 10 বছর চলে। পরীক্ষায় নানাভাবে কোশ্চেন আসে, ফ্রেঞ্চ রিভলিউশন কবে শুরু হয়? 1789 সালে। কবে শেষ হয়? 1799 সালে। কয় বছর ধরে ফ্রেঞ্চ রিভলিউশন চলে? 10 বছর ধরে চলে। 3টা প্রশ্ন হয়ে গেল এখানে। এরপরে কি হয় যে ফ্রেঞ্চ রিভলিউশন যখন চলে, এই যে 10 বছর চলে, এই 10 বছরে কোনো সাহিত্যকর্ম ছিল না, কোনো সাহিত্যকর্ম নাই। কিন্তু এই সময় কেউ কেউ তো লিখছে। এই কেউকের মধ্যে থেকে একটা হচ্ছে মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আর হচ্ছে আর কি পার্সি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে এসটি কোলরিজ। এই দুই বন্ধু, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এসটি কোলরিজ, দুই বন্ধু এই ফ্রেঞ্চ রিভলিউশন চলে তখন এই ওয়ার্ডসওয়ার্থ উনি 19টা কবিতা এবং কোলরিজ উনি 4টা কবিতা, এই দুই বন্ধু মিলে 23টা কবিতা লেখে রাখে। এই সময় লেখে কিন্তু প্রকাশ করে নাই, পাবলিশ করে নাই, দুই বন্ধু মিলে। হ্যাঁ, এই পড়া কিন্তু এইভাবে গল্প করে পড়তে হবে। তাহলে একটা এখান থেকে কোশ্চিন, এই যে এখান থেকে কমপক্ষে 2টো কোশ্চিন থাকবে, 2 থেকে 4টা কোশ্চিন থাকবে এই রোমান্টিক পিরিয়ড থেকে। তার মানে এটা পড়বো কিভাবে? এইভাবে পড়বো গল্প করে। তাহলে শুরু করলাম কই থেকে? ফ্রেঞ্চ রিভলিউশন থেকে, ঠিক আছে। তাহলে কি বললাম, এখানে কতগুলো কোশ্চেন হয়ে গেছে দেখি আমরা। ফ্রেঞ্চ রিভলিউশন শুরু হয় কবে? 1789 সালে। শেষ হয় কবে? 1799 সালে। কয় বছর ধরে? 10 বছর চলে। আর এইখান থেকে কি হলো যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখছে কয়টা কবিতা? 19টা। কোলরিজ লিখছে কয়টা? 4টা। কখন লিখছে? ফ্রেঞ্চ রিভলিউশনের সময় লিখছে। সব মিলে কয়টা কবিতা? দুই বন্ধু মিলে 23টা লিখছে। এই 23টা লেখা যা হইলো 1799 সালে, তো কি হইলো? ফ্রেঞ্চ রিভলিউশন শেষ হইলো, কিন্তু কবিতার বই তো বের করতে হবে। এই দুই বন্ধু মিলে কবিতার বই বের করলো কবে? 1798 সালে। অর্থাৎ ফ্রেঞ্চ রিভলিউশন শেষ হওয়ার 1 বছর আগে দুই বন্ধু মিলে একটা কবিতার বই বের করলো। ওই বইটার নাম কি? এটা পরীক্ষা আসে। সেটা কি? লিরিক্যাল ব্যালেডস। ব্যালেড, আমার জন্য বোধহয় দেখা যাচ্ছে না। লিরিক্যাল ব্যালেডস, এই যে লিরিক্যাল ব্যালেড বের হইলো, তাহলে এইখানে অনেক প্রশ্ন আছে। কবে বের করলো এটা? 1798 সালে। আমি হাইডে গেছি না, দেখা যাচ্ছে না। 1798 সালে বইটা বের হইলো। এই বইটার মধ্যে, এই বইটা কার কার রচনা আছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর হচ্ছে এসটি কোলরিজের। এই বইটার মধ্যে কয়টা কবিতা আছে? 23টা কবিতা। এই 23টার মধ্যে ওয়ার্ডসওয়ার্থের কয়টা? 19টা। কোলরিজের কয়টা? 4টা। তাহলে এই যে একটা তথ্য পাওয়া গেল। এখন আসতে হবে এরপর থেকে কয়টা কবি ছিল কি বলে রোমান্টিক পিরিয়ডে? 6 জন মেইনলি কবি ছিল। এর বাইরে অ্যান্টি রোমান্টিক পয়েন্ট বলা হয়, জেন অস্টিনকে। এরকম কিছু পড়া আছে যে পড়াগুলো পড়তে হবে। এবং একটা কবিকে কি বলা হয়? ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় পয়েট অফ নেচার। তারপরে এই যে কোলরিজকে বলা হয় সুপার ন্যাচারাল পয়েট। জন কিটস আছে একজন, জন কিটসকে বলা হয় পয়েট অফ বিউটি। তারপরে পার্সি শেলি একজন আছে, তাকে বলা হয় রিভলিউশনারি পয়েট। তারপরে হচ্ছে আরেকটার নাম কি? ওনার নাম হচ্ছে লর্ড বাইরন। এরকম অনেক কোশ্চিন। লর্ড বাইরনের পুরো নাম কি? লর্ড গর্ডন, এরকম বাইরন, এরকম পুরো নাম আছে, এগুলো আসে। বাইরনকে বলা হয় রিবেল পয়েট। ওকে, তারপর উইলিয়াম ব্লেক একজন আছে, তাকে বলা হয় যে পয়েট অফ চাইল্ড বা ইনোসেন্স পয়েট, মানে ছোট বাচ্চাদের নিয়ে লিখছে। এই যে তথ্যগুলো আছে এগুলো একদম গল্পের মতো করে পড়লে এখান থেকে যে 2-3টা কোশ্চেন থাকবে, এটা অবশ্যই পারা যাবে। এগুলো কিন্তু সবকিছু মুখস্থ পড়ার বিষয়। এই হচ্ছে পড়া। তার মানে আমাকে এই টপিকটা পড়তে হবে, এইটা পড়তে হবে। এরকম ভিক্টোরিয়ান পিরিয়ড আছে, ভিক্টোরিয়ান পিরিয়ড তো কোশ্চেন থাকবে, ভিক্টোরিয়ান পিরিয়ড সেটা পড়তে হবে। মডার্ন পিরিয়ড তো পড়তেই হবে। ভিক্টোরিয়ান পিরিয়ডে যে পড়াগুলো আছে এগুলো কিছু কবিতা আছে, কবি আছে, বেশ করে কবিতার নাম আসে, কবির নাম আসে। সেগুলো দেখতে হবে। খুব কম পড়া, কিন্তু পড়াগুলো পড়তে হবে। 5 নাম্বার হচ্ছে যে কোটেশনস, অর্থাৎ বিভিন্ন যে উদ্ধৃতি আছে, এই উদ্ধৃতিগুলো কি হয়? সব মিলে দেখা যাচ্ছে যে হয়তো 25টার মতো বা 20টার মতো উদ্ধৃতি হবে, বাছাই করা 20-25টা উদ্ধৃতি, বিভিন্ন লাইন, পংক্তি, এগুলো পড়তে হবে, বাছাই করা। সব পড়তে গেলে তো শেষ করা যাবে না। তো এগুলো পড়লে এখান থেকে কমন থাকবে। যেগুলো কমন সেগুলো পড়তে হবে অবশ্যই। লিটারি টার্মস আছে অনেক,
এইখান থেকে কমপক্ষে 15টা রিলেটেড টার্মস আছে যেগুলো পরীক্ষা আসার মতো। সিমিলি, মেটাফোর, হাইপারবোল, পার্সনিফিকেশন, এগুলো কিন্তু খুবই কমন। একটু যদি বুঝে বুঝে পড়া যায় এগুলো পড়াটা কভার হবে। ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স মেনলি উইলিয়াম শেক্সপিয়ারের যে নাটকগুলো আছে, হ্যামলেট, ওথেলো, এগুলোতে ঘুরে ফিরে ক্যারেক্টার্সগুলো থাকে, খুব সোজা। আর এর বাইরে যেটা সবচেয়ে বেশি কোশ্চেন থাকবে সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথর্স, বইয়ের নাম এবং লেখকের নাম। এখান থেকে কোশ্চেন থাকবে একেবারে 7টা থেকে 8টা বুকস অ্যান্ড অথর্স। যে 15 নাম্বার কোশ্চেন থাকবে তার বেশিরভাগ কোশ্চেন হচ্ছে বইয়ের নাম এবং লেখকের নাম। এই বইয়ের নাম লেখকের নাম ওই যেটা বললাম এলিজাবেথান পিরিয়ড বা রোমান্টিক পিরিয়ড, ওখান থেকে কিন্তু কোশ্চেনগুলো থাকবে। এর বাইরে হচ্ছে নোবেল প্রাইজ, ফার্স্ট, কোনটা প্রথম, কোনটা লাস্ট, কোনটা স্পেশাল ওয়ার্কস, এগুলো অবশ্যই পড়তে হবে। আর এর সারা একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এজ এবং পিরিয়ড। বিভিন্ন এজ এবং পিরিয়ড কোন সাল থেকে কোন সাল পর্যন্ত, যেমন অ্যাংলো স্যাক্সন যুগ কোন সালের, রোমান্টিক পিরিয়ড কবে থেকে কবে। ওই যে রোমান্টিক পিরিয়ডের কথা একটু আগে বললাম 1798 সালে শুরু হলো ওই বইটার মাধ্যমে, ঠিক আছে, 1832 সালে শেষ হইলো। এই যে সময়টা, তাহলে কোন সময়তে শুরু কোন সময় শেষ, বিভিন্ন এজগুলোর, এগুলো একটু জানতে হবে। এগুলো একেবারে একটু পড়াশোনার বিষয়, আগে থেকে জানা থাকলে ভালো, রিভিশন দিলে হয়ে যাবে। এজ এবং পিরিয়ড থেকে কিন্তু আমরা কি পাই যে 2টা থেকে 3টা কোশ্চেন এখান থেকে আসে, বা একটা কোশ্চেন অ্যাটলিস্ট আসে। তা এগুলোর জন্য সবচেয়ে কি হয় যে এগুলো পড়ার মধ্যে, এগুলো তো পড়তেই হবে, যার কাছে যে বই সেই বইতে পড়তে হবে। আমার বইটা শেষ, আমার যে সাহিত্যের যে বইটা আছে বইটা নাই আর। তো যেটা করতে হবে, যার কাছে যে বই আছে সেই বই থেকে এই যে অল প্রিভিয়াস কোশ্চেন্স, কি কোশ্চেন্স, প্রথমে বিসিএস কোশ্চেন এবং আদার যে কোশ্চেন যেগুলো আছে এগুলো সব বই আছে, সেখান থেকে যে সকল বিসিএস প্রিভিয়াস কোশ্চেন যেগুলো আছে সেই কোশ্চেনগুলো পড়তে হবে। ওকে, মানে পড়তে হবে একটু কি যে একটু কনসাস করে, এই কোশ্চেনগুলো রিপিট হয়েছে অনেকবার, তারপর পড়তে হবে, পড়ে সেই প্রশ্নগুলো শেষ করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে সাহিত্য থেকে, এগুলো ফার্স্ট পড়া, এর বাইরেও পড়া আছে, বাট এগুলোকে পড়ে নিয়ে তারপরে বাকিটা পড়তে হবে। ওকে, কিছু কোশ্চেন দেখো যে এখান থেকে কোশ্চেন যেগুলো আছে এইগুলো হচ্ছে যে এই যে 42 বিশেষ থেকে আসছে কি থেকে, এটা টপিকটার নাম কি, ডিটারমাইনার। যে টপিকগুলো বললাম, যে টপিকগুলো পরীক্ষা আসে সেই টপিকগুলো থেকে কোনটা থেকে আসে সেটা একটু দেখাই দিই। ডিটারমাইনার থেকে কি আসে, যেমন বলছে আইডেন্টিফাই দ্য ডিটারমাইনার ইন দ্য সেন্টেন্স, এরকম কোশ্চেন আসবে আর কি। হ্যাঁ, তো কোনটা পরীক্ষা এখানে আসবে, এটা কোনটা হচ্ছে ডিটারমাইনার আমরা সবাই জানি। ব্রিং এটা ভার্ব, মি হচ্ছে একটা অবজেক্ট, বুক হচ্ছে একটা অবজেক্ট বা নাউন, আর দ্যাট হচ্ছে এখানে ডিটারমাইনার। এগুলা কোশ্চেন তো আমাদের না পারার কিছুই নাই, সবাই পারবো, দ্যাট ডিটারমাইনার, বাট এগুলো পরীক্ষা বেশি পরীক্ষা আসে। আরও দেখি ডিটারমাইনার থেকে কি পরীক্ষা আসে। এই যে কোনটা ডিটারমাইনার বলছে, তাহলে এখানে ডিটারমাইনার কোনটা হতে পারে, আই হ্যাভ নো নিউজ ফর ইউ। দেখো আই এটা না, হ্যাভ হচ্ছে ভার্ব, নিউজ হচ্ছে নাউন, ফর হচ্ছে প্রিপোজিশন, ইউ হচ্ছে অবজেক্ট বা এটা আছে, বাট ডিটারমাইনার তাহলে কোনটা, এই যে এইটা নো হচ্ছে ডিটারমাইনার। তাহলে এখানে নো আছে কিনা, এই যে নো হচ্ছে উত্তর। এইগুলো খুব সহজ, বাট পরীক্ষা আসে, এই যে 40তম বিশেষ পরীক্ষা আসছে। ডিটারমাইনার আর কি আসে, যেমন এখানে কি আছে যে কোনটা হবে উত্তর, এটা বলছে কি আছে, স্টিল হ্যাভ ড্যাশ মানি। তাহলে মানির আগে কি বসবে, ফিউ আছে, কোয়াইট এ ফিউ আছে, ম্যানি আছে, লিটল আছে, তাহলে এই মানির আগে কি বসবে, এইটা ডিটারমাইনার কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। অ্যান্ড এগুলো বলতে গেলে ক্লাস হয়ে যাবে, ক্লাস আমি নিব না, কারণ ক্লাস নিতে গেলে অনেক বেশি সময় যাবে। আমি শুধু আজকে ডিরেকশন দিব, ওয়েটা ধরিয়ে দিব, বাসায় যার যার বই আছে সেই বইতে পড়তে হবে। এখানে মনে রাখতে হবে এই ডিটারমাইনারগুলোর মধ্যে নাউনের ব্যাপারটা খেয়াল করতে হবে। নাউন কি, যে ওই নাউনটা কি কাউন্টেবল নাকি নাউনটা আনকাউন্টেবল। তাহলে এই নাউনের আগে কি বসবে, নাউনের আগে বসবে ডিটারমাইনার বসবে। এখন এই ডিটারমাইনারটা, এই নাউনটা কি আছে, এটা কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন। তাহলে ডিটারমাইনারটা কি বসবে, এটা যদি কাউন্টেবল হয় তাহলে এক ধরনের ডিটারমাইনার বসবে, আর যদি আনকাউন্টেবল হয় তাহলে এক ধরনের বসবে। এইটাই বাসায় পড়তে হবে। যেমন আমি যদি বলি ফিউ বা এ ফিউ, দা ফিউ, হ্যাঁ, ম্যানি, সেভারেল, ঠিক আছে, বোথ, দিজ, দোজ, এই যে ডিটারমাইনার যেগুলো আছে এগুলো বসবে কাউন্টেবল নাউনের আগে। তাহলে আনকাউন্টেবল কোনটা বসবে, আনকাউন্টেবল আগে কিন্তু ফিউ বসবে না, এ ফিউ বসবে না, দা ফিউ বসবে না। আনকাউন্টেবল শুধু কি বসবে লিটল, এ লিটল, দা লিটল, মাছ বসবে। যেখানে কাউন্টেবল আগে বসবে ম্যানি, বাট আনকাউন্টেবল আগে বসবে মাছ। ঠিক আছে, এগুলো বসবে।
লেস বসবে আনকাউন্টেবল লাগে, লেস কিন্তু আগে হবে। যদি বলে যে আই হ্যাভ লেস ফ্রেন্ডস ইন ঢাকা সিটি, তাহলে এটা ভুল, বলতে হবে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন ঢাকা সিটি। লেস ফ্রেন্ডস বলা যাবে না, ফ্রেন্ডস কাউন্টেবল, তার আগে লেস বসানো যাবে না। এইটা খেয়াল করতে হবে যে কোনগুলোর আগে কোন নাউনগুলোর আগে কি বসে। এগুলো তো সবারই পড়া আছে, একটু রিভিশন করে যেতে হবে। ওকে, তাহলে আমরা দেখি যে এই যে মানি, মানিটা হচ্ছে আনকাউন্টেবল, মাইন্ড ইট। মানি হচ্ছে এটা কিন্তু কাউন্টেবল না। মানি মানে কিন্তু 10 টাকা না যে গুনতেছি, 10 টাকার কথা বলে নাই। মানি মানে অর্থ করি, এটা গোনা যায় না, ঠিক আছে। এই যে আনকাউন্টেবল তার মানে কি, ফিউ হচ্ছে কাউন্টেবল, ফিউ প্লাস কাউন্টেবল নাউন, যেটা গোনা যায় তার আগে ফিউ বসবে। এই যে এখানে ফিউ আছে, তার মানে এইটা হবে না, যেহেতু আনকাউন্টেবল। ফিউ আছে, এইটাও হবে না। ম্যানি কি বসবে, কাউন্টেবলের আগে বসবে, যেহেতু এটা আনকাউন্টেবল তাহলে ম্যানিও বসবে না, আনসার লিটল। ভেরি সিম্পল, একটু বাসায় পড়লে এগুলো কিন্তু কমন পাবে। এটা আসছে কত, 38তম বিশেষ পরীক্ষা আসছে। ফার্স্ট দেখি খুব দ্রুত, হ্যাঁ। উইল ইট টেক মাচ টাইম, এখানে কোনটা ডিটারমাইনার, একদম সোজা। এটা দেখো 35তম পরীক্ষা আসছে। এই যে মাছ হচ্ছে এখানে ডিটারমাইনার, এই যে মাছ আছে এখানে, এই যে এটা উত্তর। অ্যামেজিং সং, এই যে খেয়াল করো, অ্যামেজিং সং হন্টেড মি ফর এ লং টাইম। অ্যামেজিং সং এখানে ডিটারমাইনারটা কি বসবে, যেমন এখানে দিস, এটা কিন্তু প্লুরাল, দিসটা হচ্ছে সিঙ্গুলার, আমরা সবাই জানি কিন্তু এটা দিসটা হচ্ছে সিঙ্গুলার। এইটা কি বড় দিস, দিস প্লুরাল। ওকে, এটা দোজ, এটা প্লুরাল, এটা দ্যাট, এটা সিঙ্গুলার। সে দ্যাট ম্যান মানে একটা মানুষ, ওই লোকটা। বাট দোজ ম্যান, ওই লোকগুলা, তার মানে এটা হচ্ছে প্লুরাল, এটা প্লুরাল, আর এইটা হচ্ছে সিঙ্গুলার। এটা তো হয়ই না, এটা এমনি বাদ, এটা সিঙ্গুলার, এই দুটা প্লুরাল। অ্যামেজিং সং, এইটা খেয়াল করো, সং কয়টা আছে, সং হচ্ছে একটা আছে। তার মানে এইখানে যে গ্যাপে যে ডিটারমাইনারটা বসবে ওইটা সিঙ্গুলার বসবে। তাহলে এখানে কি আছে, এটা প্লুরাল, এটা বাদ, এটা প্লুরাল, এটা বাদ, এই যে দ্যাট সিঙ্গুলার, দ্যাট বসবে। এইগুলোর জন্য কোনো গ্রামার শেখার দরকার নেই, নিজে বুদ্ধি করে করে আনসার করে ফেলবা, হয়ে যাবে ইনশাল্লাহ। এটাও পরীক্ষা আসছে, বিসি পরীক্ষায়। দেয়ার ইজ ড্যাশ মিল্ক, ওই আগের মতোই দেখো যে মিল্ক আনকাউন্টেবল আছে, তাহলে কোনটা হবে, দেখো যে ভেরি লিটল, লিটল মানেই তো কম, তাহলে ভেরি লিটল তো বলার দরকার নাই। যদি লিটল এই আনকাউন্টেবল লাগে, লিটল বসে, কিন্তু ভেরি থাকাতে এটা হবে না, স্মল হবে না, ভেরি ফিউ তো হবেই না। তাহলে এই যে এ লিটল, আনকাউন্টেবল কি বসে, লিটল, এ লিটল বসে, তাহলে আনসার হবে ডি। লিটল মানে অতি কম, একেবারে নাই বলে চলে, ফিউ মানে অতি কম, নাই বলে চলে, বাট এ ফিউ বললে কিছু আছে, এ লিটল বললে কিছু আছে, এরকম বোঝাবে। বাট এ লিটল হচ্ছে আনকাউন্টেবল, আর ফিউ মানে হচ্ছে কাউন্টেবল আগে বলবে। খুব সংক্ষিপ্ত করে বলতেছি, ফাস্ট বলতেছি, কারণ এগুলো তোমরা বইয়ের মধ্যে পড়ে নিও, আমি শুধু ইঙ্গিত দিচ্ছি, ইশারা দিচ্ছি, এটা বুঝে নিও, নইলে সারা রাত কথা বলে শেষ হবে না। আই ডিড নট হ্যাভ ড্যাশ লাগেজ, একই ধরনের কোশ্চেন, এগুলো খুব সোজা। আই ডিড নট হ্যাভ ড্যাশ লাগেজ, আমার বেশি লাগেজ নাই। বেশি বলতে কি, লাগেজটা কি আনকাউন্টেবল, তাহলে বেশি বলতে প্রথম কথা হচ্ছে লিটল তো হবে না, কারণ এখানে কম, সরি এখানে কম তো বোঝায় নাই, কম তো হবে না, কারণ আই ডিড নট হ্যাভ ড্যাশ লাগেজ জাস্ট টু স্মলস, এই কথাতে বোঝা যাচ্ছে যে বেশি লাগেজের কথা বলতেছে, তাহলে লিটল কথাটা বাদ। তাহলে ম্যানি হতে পারে, এইটা হতে পারে, মাছ হতে পারে, ফিউ এটাও কমের মধ্যে গেছে, এটাও বাদ। তাহলে এই দুটো যদি বাদ দেই, মাছ না ম্যানি, এই দুটো কনফিউশন, দুটোই হতে পারে। তখন খেয়াল করতে হবে যে এইটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। লাগেজ যেহেতু আনকাউন্টেবল, এই জন্য ম্যানিটা হবে না, অ্যান্সার হবে মাছ হবে। একটু বুদ্ধি করে করে অ্যান্সার করতে হবে। জেন্ডার থেকে দেখো, এখন জেন্ডার থেকে কি আসে, এই যে জেন্ডার থেকে আমার বইয়ের পেজটা তুলে দিছি, কারণ এটা এখন এই শেষ মুহূর্তে তো একটু তাড়াহুড়ো করতেছিলাম, এগুলো লিখতে গেলে বহু স্লাইড হয়ে যেত। জাস্ট বইয়ের পেজটা দেখো, জেন্ডার থেকে তোমার কাছে যদি এই বই থেকে থাকলো, না থাকলে যে বইটাই আছে, এটা আমার যে ক্লাসরুম ইংলিশ গ্রামার বই, সেই বই থেকে সরাসরি পেজটা দেওয়া আছে। এই যে জেন্ডার চ্যাপ্টারটা আমি বড় করে দেই, এই যে জেন্ডারটা, এগুলো সংজ্ঞা তো আমরা সবাই জানি জেন্ডারের, হ্যাঁ সংজ্ঞা কি আছে, যে ইংরেজি ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলো দিয়ে পুরুষ নারী দুটাই বোঝায় বা উভয়টাই বোঝায়, কোনোটাই বোঝায় না, এই টাইপের গুলোকে বলা হয় জেন্ডার। আমরা জানি ম্যাসকুলিন, ফেমিনিন, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার, 4টা জেন্ডার আছে, এগুলো সবাই জানা আছে। পরীক্ষা আসবে কোনগুলা, দেখো এই শব্দগুলো খেয়াল করতে হবে। তাহলে ম্যাসকুলিন জেন্ডার কি, ফেমিনিন জেন্ডার কি, কমন জেন্ডার কি, এগুলো জানা আছে আমাদের। তাহলে পরীক্ষা আসবে যেগুলো, সেগুলোটা খেয়াল করো, যে এই যে এইগুলোটা খেয়াল করবো আমরা। এটা আমি একটু বড় করে দেখাই, ফেটে যায় কিনা আলাদা জানে, এটা আমি মুখে বলে দেই।
রুল নাম্বার 1, এটা একটু পড়ো, সব পরীক্ষায় কাজে লাগবে। কিছু কিছু জড় পদার্থ জীবন্ত প্রাণীর মতো, আমি একটু কলমটা নিয়ে দেখাই দিই, আসলে খুব তাড়াহুড়ো করে বলা যায় না, আসলে শেষ করা যায় না, কিছু বলতেই হয়। কিছু কিছু জড় পদার্থকে জীবন্ত প্রাণীর মতো কল্পনা বা বর্ণনা করা হয়ে থাকে। এদের মধ্যে মানে কি বলছে যে এখন জড় পদার্থ মানে প্রাণ নাই এরকম কিছু জিনিসকে প্রাণী হিসেবে আখ্যায়িত করা হয়। এদের মধ্যে জড় বস্তুগুলোকে পুরুষবাচক ম্যাসকুলিন জেন্ডার হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ জিনিসটা হচ্ছে জড় পদার্থ, কিন্তু এটাকে পুরুষবাচক হিসেবে আখ্যায়িত করা হবে। বলবে নিচের কোনটি ম্যাসকুলিন জেন্ডার, উত্তর দিতে হবে। কি সেটা দেখো পরীক্ষা আসে। একটা হচ্ছে সান, সূর্য। সূর্য, সান। সান কি ফেমিনিন, ম্যাসকুলিন, নিউট্রাল জেন্ডার। এর পরীক্ষা যদি হয় কি দিব আমরা, ম্যাসকুলিন জেন্ডার। তারপর হচ্ছে ডে, দিনকে কি বলবো, ডে। সান, আমি লিখে দিচ্ছি সান, ডে, ইট ইজ ম্যাসকুলিন জেন্ডার। তারপরে সামার, ম্যাসকুলিন জেন্ডার। উইন্টার, ঠিক আছে। থান্ডার, ডেথ, এই যে ডেথ, ডেথ কি, ডেথ হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, ঠিক আছে। অ্যাঙ্গার, অ্যাঙ্গার কি, ম্যাসকুলিন জেন্ডার। এগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। টাইম, যদি বলে টাইম কোন প্রকার জেন্ডার, টাইম ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার, কোনটা হবে? টাইম হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। ওকে, এইভাবে আরেকটা দেখবো আমরা, যেগুলো কিছু কিছু জড় বস্তু আছে যেগুলো হচ্ছে কমনলিতে প্রকাশ করে। যেমন ধরো আর্থ, পৃথিবী, মুন। যেমন সান যদি হয়, সান হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, বাট মুন কি, চন্দ্র, চন্দ্র হচ্ছে ফেমিনিন জেন্ডার। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে। আমি হয়তো বড় করে দেখাতে পারছি না, বাট যার কাছে বই আছে বই থেকে এগুলো বাসায় অবশ্যই পড়তে হবে, যে বস্তুবাচক জিনিস বা জড় বস্তু সেইটারই কোনোটা আছে ম্যাসকুলিন, কোনটা হচ্ছে ফেমিনিন। যেমন সান যদি হয় ম্যাসকুলিন, মুন হচ্ছে ফেমিনিন, ঠিক আছে। আর্থ কি, আর্থ হচ্ছে ফেমিনিন জেন্ডার। এইভাবে যদি নাইট হয়, রাত, নাইট, নাইট কি, নাইট হচ্ছে ফেমিনিন জেন্ডার। এইভাবে একটু পড়তে হবে। এরকম অনেকগুলো রুলস আছে যেগুলো অবশ্যই পড়তে হবে। যেমন কিছু ম্যাসকুলিন জেন্ডার আছে যেগুলো কোনো ফেমিনিন ফর্ম নাই, এগুলো পরীক্ষা আসে, কিন্তু খুব আসে পরীক্ষায়। যেমন নাইট, পরীক্ষা আসবে নাইটের ফেমিনিন জেন্ডার বা ফেমিনিন ফর্ম কি, নিচের কোনটি? চারটার মধ্যে একটা উত্তর হবে না, ঠিক আছে। এরকম নাইটের নাই। ইয়োম্যান, ইয়োম্যান কি, বর্গাচাষী। ক্যাপ্টেন, ক্যাপ্টেনের কোনো ফেমিনিন ফর্ম নাই। তারপরে চেয়ারম্যান, চেয়ারম্যানের কোনো ফেমিনিন ফর্ম নাই। জাজ, জাজের কোনো ফেমিনিন ফর্ম নাই। আমি একটা কাজ করব, যদি ভালো লাগে তাহলে এইগুলো শব্দ আমি আলাদা করে এখানে স্লাইডে বানিয়ে নিয়ে আসবো, স্লাইডে বানিয়ে আর একদিন কালকে একই টাইমে আমি কালকে দেখিয়ে দিব, যদি তোমরা সবাই চাও। কারণ এখানে দেখাতে পাচ্ছি না এতগুলো শব্দ, অনেকগুলো শব্দ আছে, এগুলো পড়লে এখনই হয়ে যেত পড়াটা, ঠিক আছে। এগুলো পড়তে হবে। তাহলে কি পেলাম, যে কিছু জড় বস্তু আছে বা জড় পদার্থ আছে যেগুলো ম্যাসকুলিন ফর্ম হিসেবে ধরা হয়, আবার ওগুলোর কিছু আছে যেগুলো ফেমিনিন ফর্ম ধরা হয়, আবার কিছু আছে যেগুলো কোনো ফেমিনিন ফর্ম নাই, আবার কিছু আছে যেগুলো কোনো ম্যাসকুলিন ফর্ম নাই। এগুলো পরীক্ষা আসবে জেন্ডার থেকে। এই যে আরো অনেক আছে, আমি একটু যদি বলে দেই, এই যে কিছু ফেমিনিন ফর্ম আছে যেগুলো ম্যাসকুলিন ফর্ম নাই, যেমন ভার্জিন, ম্যাসকুলিন নাই। ককেট, পরীক্ষা আসে ককেট, ককেটের মধ্যে কোনো ইয়ে নাই। ককেট, ককেট মানে কি, ককেট হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রস্টিটিউট। তারপর যে কুইন, লেডি, ঠিক আছে। এগুলো কারেসপন্ডিং কোনো ম্যাসকুলিন ফর্ম নাই। আবার এই যে এগুলো কি আছে, বেশিরভাগ ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে যে ম্যাসকুলিন ফর্ম, এগুলো বইয়ে পড়ার বিষয়, বাসায় পড়তে হবে। এগুলো সব বলতে গেলে বলা যাবে, কিন্তু বাসায় পড়লে সুবিধা, ঠিক আছে। সবার বইয়ের মধ্যে আছে, যেমন স্যারের কি আছে, ম্যাডাম আছে। তারপরে মাস্টারের কি আছে, মিস আছে, বা মিস্ট্রেস আছে, মিস্টারের মিস আছে। আর কি আছে, ইম্পর্টেন্ট কোনটা? যেমন আমরা যদি বলি যে বুল বা অক্স যদি বলি, এটা কাও। এরকম অনেকগুলো আছে। ডগ যদি হয় তাহলে বিচ হচ্ছে কুকুরি। ড্রোন যদি হয় পুরুষ মৌমাছি, বি হচ্ছে স্ত্রী মৌমাছি। এগুলো বাসায় পড়তে হবে। এই যে পরীক্ষা আসছে, অনেক প্রশ্ন আসছে পরীক্ষায়, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ মেয়ার, ঠিক আছে, এরকম আছে, এগুলো উত্তর করতে হবে। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ টাইগার, টাইগার ফেমিনিন কি, ঠিক আছে, উত্তরটা হবে টাইগ্রেস। আমরা সবাই জানি এগুলো। তারপরে এগুলো পরীক্ষায় বাকিগুলো খেয়াল করতে হবে।
আমি একটু ঝটপট বাকিগুলো দেখিয়ে দিই। এইভাবে এই যে এগুলো সবই দেয়া আছে, এগুলো কি বলে বই থেকে সব পেজটা দেয়া আছে, যেগুলো আসার মতো, পরীক্ষা আসার মতো। এগুলো আমি দেখাতে গেলে তো আসলে দেখাতে পাচ্ছি না, মানে অনেক ছোট ছোট লেখা, বড় করলে ভেঙে যাচ্ছে। এটা স্লাইড করে আমি দেখিয়ে দিব পরবর্তী, বাট বই থেকে পড়তে হবে, জাস্ট একটা ধারণা দেওয়া হলো, বই থেকে পড়তে হবে। ওকে, নাম্বারের ক্ষেত্রে তাই, নাম্বারের ক্ষেত্রে দেওয়া আছে এই যে খুব ইম্পর্টেন্ট দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাম্বার থেকে একদম কমন পাওয়ার মতো। যেমন কতগুলো নাউন আছে যেগুলো সিঙ্গুলার ও প্লুরাল ফর্ম একই থাকে, পরীক্ষা একদম নিয়মিত আসে, যে এগুলো সিঙ্গুলার যা প্লুরাল তা। যেমন ডিয়ার হরিণ, শিব ভেড়া, এগুলো বড় করে দেখাতে এখান কিছু দেখা যাবে, ফোনের মধ্যে কিছু দেখা যাবে না, মোবাইল দেখলে কিছু দেখা যাচ্ছে না এখান থেকে, এগুলো এজ এ স্লাইড করে দিলে তখন দেখা যাবে। বাট আমার কথা হচ্ছে এগুলো বাসায় পড়তে হবে, যে যে নাউনগুলো সিঙ্গুলার ফর্ম একই থাকে সেটা পড়তে হবে। তারপরে পড়তে হবে যে যেমন কিছু নাউন আছে যেগুলো হচ্ছে যেগুলোর আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হয়, কিছু নাউন আছে যেগুলো সবসময় আনকাউন্টেবল হবে, এগুলো প্লুরাল হবে না। যেমন অ্যাডভাইস, সিনারি, হোমওয়ার্ক, মানি, পোয়েট্রি, এগুলো প্লুরাল হবে না, এগুলো পড়তে হবে। এইভাবে যা আছে এগুলো বাসায় যার যে বইটা আছে সেই বইটা পড়তে হবে। ঠিক আছে, আমি এখান থেকে একটা জিনিস বলে দেই, লিটারেচার থেকে কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের নামটা বলে দেয়, যেগুলো পরীক্ষা আসার মতো সাহিত্যিক, গুরুত্বপূর্ণ সাহিত্যিক, সেটার নামটা বলে দেই ঝটপট। ঠিক আছে, গুরুত্বপূর্ণ সাহিত্যিক কারা, কোনগুলো পরীক্ষা আসতে পারে। একটু কমেন্ট দেখি। হ্যাঁ, এই পেজটির ছবি দেন। ও আচ্ছা, ছবি দিলে ভালো হয় নাকি? ছবিটা ছিল বাট ছবিটা ওখানে দেখা যাবে না। যেটা হয় যে এটা পিডিএফ করে আমি দেখি যে ওগুলোর উপরে আরেকটু করে সহজ করে বা স্পষ্ট করে কিছু দেখানো যায় কিনা। কিছু রাইটারের নাম দেই, এই যে গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক লিটারেচার থেকে নাম, এটাও আমার বই থেকে নেওয়া। দেখো এখান থেকে হচ্ছে টপ 10 রাইটার্স এখানে দিয়েছি, মানে যেগুলো পরীক্ষা আসবে, খুব ইম্পর্টেন্ট, কিন্তু স্ক্রিনশট করে রাখো। দেখো কত রেখে আসছে এগুলো, এগুলো তো এই যে মানে আমার বইটা তো এটা আগে বের করা ছিল, যে কারণে সাম্প্রতিক প্রশ্নগুলো এখানে দেওয়া হয় নাই। বাট এই বইটা এবার যেটা সাহিত্য বই আসতেছে এটা একদম সাম্প্রতিক প্রশ্ন সহ দারুণ একটা সাহিত্য বই আসতেছে। আমি বলে দিই যে কোন রাইটারটা সবচেয়ে সেরা 10জন রাইটার যাদের সম্পর্কে পরীক্ষায় কোশ্চেন থাকেই থাকে, কারা সেটা। 1 নাম্বার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, এর সম্পর্কে পড়তেই হবে, কোনো মিস নাই উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে। আর 2 হচ্ছে জর্জ বার্নার্ড শ, এটাও পরীক্ষা আসে, জর্জ বার্নার্ড শ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আর্নেস্ট হেমিংওয়ে, থমাস স্ট্যান্স এলিয়ট, মানে টিএস এলিয়ট যাকে বলা হয়, টিএস এলিয়ট। তাহলে 1 নাম্বার হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, 2 নাম্বার হচ্ছে জর্জ বার্নার্ড শ মানে জিবি শ, 3 নাম্বার হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, 4 নাম্বার হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে, 5 নাম্বার হচ্ছে থমাস স্ট্যান্স মানে টিএস এলিয়ট, 6 নাম্বার হচ্ছে এসটি কোলরিজ, 7 নাম্বার হচ্ছে চার্লস ডিকেন্স, 8 নাম্বার হচ্ছে পিবি শেলি মানে পার্সি বিশি শেলি, 9 নাম্বার হচ্ছে রবার্ট ব্রাউনিং, 10 নাম্বার হচ্ছে জন কিটস। তাহলে এই 10টা থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি কোশ্চেন আসে, মানে কবি, অথর এবং বুকস, 10টা অবশ্যই পড়তে হবে। আরও দেখি আমরা, 10টা হচ্ছে ফার্স্ট চয়েস। এরপরে দেখি আমরা কি আছে, এরপরে 10টা দেখি। প্রথম 10টায় গেল, যে 10টা পরীক্ষায় খুব আসে, এর ঠিক পরে 10টা আছে। 1 নাম্বার জনাথন সুইফট, ডেভিড হার্বার্ট লরেন্স মানে ডিএস লরেন্স যেটাকে বলা হয়, থমাস কিড। 4 নাম্বার আলেকজান্ডার পোপ, জন মিল্টন, লর্ড আলফ্রেড টেনিসন, ফ্রান্সিস বেকন, এডমান্ড স্পেন্সার, জেকে রলিং, জন ডান। তাহলে এই 20টা রাইটারে গেল। 20টা রাইটার সম্পর্কে যদি একটা বই পড়ি আমরা, তাও 20টা নাম মনে রাখতে হবে, 2 করে বললে 40টা নাম মনে রাখতে হবে। এই 10 জন রাইটার সম্পর্কে আগে পড়তে হবে। সাহিত্যে কিন্তু 15 নম্বর। তাহলে আমরা যখন বাসায় পড়বো এদের সম্পর্কে একটু আগে বলবো। এদের জন্ম মৃত্যু সবারই আসবে না, প্রথম যে 10 জন আমি বলছি ওই 10 জনের জন্ম মৃত্যুটা একটু দেখে নিতে হবে। আর এদের জন্ম মৃত্যুটা অতটা লাগবে না, বাট এদের যে সাহিত্যকর্ম যেগুলো আছে বা বিশেষ সাহিত্যকর্ম যেদিকে থাকে সেটা একটু পড়তে হবে। আর কি আছে এরপরে দেখি, আরও রাইটার, সিলভার রাইটার্স, অর্থাৎ এরপরে আরও যারা আসতে পারে পরীক্ষায়, তাদের মধ্যে হচ্ছে জেফ্রি চসার, জর্জ গর্ডন বায়রন, ড্যানিয়েল ডিফো, হেনরি ফিল্ডিং, জেমস জয়েস, জন ব্রাইডেন। আমার সাহিত্য বই থেকে এগুলো নেওয়া, ওই বইটার মধ্যে দেয়া আছে এগুলো, নামগুলো জাস্ট বলে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে রাখো। 7 নাম হচ্ছে ম্যাথিউ আর্নল্ড, রবার্ট ফ্রস্ট, উইলিয়াম ব্লেক,
এডওয়ার্ড মর্গান ফরস্টার মানে E.M. ফরস্টার, জন বানিয়ান, জোসেফ কনরেড, কার্ল মার্কস, তারপরে যে থমাস হার্ডি। কটা গেল? 14টা। 15 নম্বর উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে, 16 নম্বর উইলিয়াম বাটলার ইয়েটস মানে WB ইয়েটস যেটাকে আমরা বলি, আর 17 নম্বর হচ্ছে এমিলি ব্রন্টি, 18 নম্বর হচ্ছে জন উইকলিফ, 19 নম্বর স্যামুয়েল ব্যাকেট, 20 নম্বর হচ্ছে আলেকজান্ডার ডুমাস। তাহলে এইটা গেল আরো 20টা। আর ইউনিভার্সিটি উইটস আছে যে কয়জন, 6 জনকে বলা হয়, এখানে 7 জন দেওয়া আছে, এখানে বেশি দেওয়া আছে। ইউনিভার্সিটি উইটস পরীক্ষা আসে নিচের কোনজন ইউনিভার্সিটি উইটস নয়, বা নিচের কোনজন ইউনিভার্সিটি উইটস মানে হার্ভার্ড এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী যে স্টুডেন্টগুলো ছিল তাদেরকে বলা হয় ইউনিভার্সিটি উইটস, মানে সাহিত্যকর্ম যারা লিখতো তাদের মধ্যে এই 7 জনের নাম পাওয়া যায়। এডগার অ্যালান পো, 2 নম্বর হচ্ছে ক্রিস্টোফার মার্লো, 3 নম্বর হচ্ছে থমাস ন্যাশ, 4 নম্বর হচ্ছে থমাস লজ, 5 নম্বর হচ্ছে রবার্ট গ্রিন, 6 নম্বর জন লিলি, 7 জর্জ পিল। এই 7 জনের নামটা একটা মনে রাখতে হবে যে ইউনিভার্সিটি উইটস এরা না ভাবে পরীক্ষা আসে এদেরকে। আর এখানে আদার ইম্পর্টেন্ট রাইটার্স যত রাইটার আছে তারা আবার সব মিলে বাকি যারা আছে এত নাম্বার দরকার নেই, যেগুলো বলছি ওই রাইটার সম্পর্কে বললেই হবে। আর এইগুলোর সম্পর্কে এদের খালি একটা করে বই পড়তে হবে, স্ক্রিনশট করে রেখে দাও, এতগুলো নাম বলতে গেলে অনেক সময় যাবে। আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট করো এটা প্রথমে, হয়ে গেলে এরপরটা দেখো, এটা স্ক্রিনশট করো, এটা হয়ে গেলে তারপরটা করো। এদের সম্পর্কে একটা করে বই পড়বা, এদের একটা করে লেখা বই। ওকে, মোটামুটি শেষ। এইখানে হচ্ছে যে ওই যে আমাদের যে কল সেন্টারের যে নাম্বারগুলো আছে 01896060 থেকে 800 থেকে 60608000 থেকে একেবারে 849 পর্যন্ত, 49 মানে 50টা নাম্বার, এখানে 800 থেকে একদম 50 নাম্বার পর্যন্ত নাম্বারে এগুলো কল করা যায়, ফোন করা যায়। ঠিক আছে বন্ধুরা, আজকে রাখি, অনেক কথা হইলো, আবার কথা হবে ইনশাল্লাহ, দেখা হবে। ওকে, যে কোনো সমালোচনা থাকে অবশ্যই কমেন্টে লিখবা যে এটা আমাদের যে কোনো ভুল থাকে ভুলটা ধরিয়ে দেবা, বলবো যে এটা ভুল, এটা ত্রুটি সব বলবা, বললে কি হয় যে এটা সংশোধন করার সুযোগ থাকে। আর একটা জিনিস কি যে যত ভুলই হবে সেই ভুলটা কারেকশন করে দিলে এটা কিন্তু সব ঠিক হয়ে গেল, এটা এমন না যে ঠিক করা যাবে না। এরকম অনলাইন যেহেতু যদি কোনো ভুল হয় বলে দেবা। টিচার সম্পর্কে আমরা একদম ওপেন থাকি, যে টিচাররা ক্লাস নেয় তারা কিন্তু অনেক পরীক্ষিত, এরপরও যদি কোনো টিচার সম্পর্কে কোনো কমপ্লেন থাকে আমরা ওই টিচারকে আরেকটা ব্যাচে দিয়ে বা অন্য একটা টিচারকে নিয়ে এসে আমরা সেখানে ক্লাস দিয়ে দিই। এই যে একটা ব্যাপার স্বাধীনতা, এটা একটা ফ্যামিলির মতো, যদি কোনো কিছু সমস্যা হয় বা কোনো থাকে বলবা এটা যেটি সমস্যা আছে। আর অনেকেই এখানে থাকে, অনেক বড় একটা ফ্যামিলি, এখানে হয়তো দেখা যায় কারো কমেন্ট পড়ে না বা কারো ফোন ধরতে পারে না, এগুলো ছোটো ছোটো প্রবলেম, এগুলো বিষয়টা এটা কি করতে হবে, স্কিপ করতে হবে। ঠিক আছে, বড় বড় মেজর প্রবলেমগুলো দিলে সেটা তুলে ধরতে হবে। ভালো থেকে সবাই, আবার দেখাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা।